নিজে তো আস্ত একটা কানা, দেখে হাঁটতে পারেন না? আমি দেখে হাঁটছিলাম, আপনি ষাঁড়ের মতো তেড়ে এসে ধাক্কা দিলেন। কি? আমি ষাঁড়? আজ আপনাকে বুঝিয়ে ছাড়বো। বোঝানোর দরকার নেই, আয়নায় গিয়ে নিজের চেহারাটা একবার দেখুন। আমি সায়ন চৌধুরী, ঢাকায় একটা প্রাইভেট ফার্মে জব করি। খুব বেশি বাইরে বের হই না। আমি নিজের মধ্যে থাকা ধরনের মানুষ। শুক্রবার সকাল, ঘুম থেকে উঠে দেখি আব্বু দরজায় দাঁড়িয়ে আছেন। এই সায়ন, বাজারে একটু যা তো, মেহমান আসবে বাসায় আজ। কিছু মাছ মাংস আনতে হবে। অতিথি মানে আবার কোনো চাচা ফুপু আসছে বুঝে গেলাম। অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হলাম। বাসা থেকে বের হতেই দেখি রাস্তায় একটা মেয়ে রিকশাওয়ালা মামার সাথে চেঁচামেচি করছে। পাশেই আবার এক ভদ্রলোক দাঁড়ানো, মনে হচ্ছে বাবা বা আর কেউ হবে। মেয়েটা ভাড়া নিয়ে চেঁচামেচি করছে। আপনি কি আমাকে বোকা পাইছেন? এখান থেকে এখানে 50 টাকা ভাড়া হয় কিভাবে? আমি 20 টাকার বেশি 1 টাকাও দিব না। দূর থেকে শুধু একটা জিনিসই চোখে পড়ল, ওর মেহেদির সবুজ কামিজ আর চোখে রাগের ঝিলিক। আমি পাশ দিয়ে যেতে যেতেই হঠাৎ মেয়েটা ঘুরে এসে জোরে ধাক্কা দিল আমার হাতে ধরা ব্যাগে। দেখে হাঁটতে পারেন না নাকি? আমি তো দেখে হাঁটছিলাম, আপনি উল্টো এসে ধাক্কা দিলেন। মেয়েটা ভ্রুকুচকে তাকালো। আমাকে দোষ দিচ্ছেন আবার? নিজেই তো আস্ত একটা কানা। শুধুমাত্র এক জায়গায় যাব বলে কিছু বললাম না, নয়তো বুঝিয়ে দিতাম আপনাকে। আমি বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ জানা আছে আপনি কি করতে পারবেন, ওই ষাঁড়ের মতো চেঁচামেচিই করতে পারবেন। কি? আমি ষাঁড়? বিশ্বাস না হলে আয়নায় গিয়ে দেখুন। এই বলেই আমি এড়িয়ে চলে গেলাম, সোজা বাজারে চলে যাই। মনে মনে বলি, কি আজব মেয়ে, সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। বাজার থেকে ফিরে বাসায় ঢুকতেই আব্বু বলল, এই সায়ন, আয় আয়, দেখ কে এসেছে। আমার ছোটবেলার বন্ধু আর তার মেয়ে, ওরা আজকে এসেছে। বসার ঘরে ঢুকতেই আমার চোখ একদম স্থির হয়ে গেল। সেই রাগী মেয়েটাই সোফায় বসে পানি খাচ্ছে, যাকে দেখেছিলাম সকালে ভাড়া নিয়ে ঝগড়া করতে। মেয়েটা আমাকে দেখে চোখ বড় বড় করে উঠল। আমি ফিসফিস করে বললাম, আপনি? আপনি এখানে কেন? আমার বাসায় আমি থাকবো না তো কি ষাঁড় থাকবে? আব্বু হাসতে হাসতে বললেন, পরিচয় করিয়ে দেই, এটা নিলাম, আর এই যে তোর আঙ্কেল। আমি আঙ্কেল আন্টিকে সালাম দিলাম, তারপর কুশল বিনিময় করলাম। নীলা শিষ্টভাবে হাসলো আব্বুর দিকে, আর আমার দিকে তাকাতেই সেই রাগী আগুনটা আবার টুকটুক করে জ্বলে উঠল। আব্বু আঙ্কেলের সাথে গল্পে মশগুল, আর আমি আর নীলা দুজন দুই দিকে তাকিয়ে আছি, যেন কেউ কাউকে দেখলেই আবার আগুন জ্বলে উঠবে। বিকেলবেলা ওনারা বের হয়ে যেতেই আমি সোফায় বসে মাথা চুলকে ভাবলাম, যাক বাবা বাঁচলাম। কিন্তু শান্তিটা বেশিক্ষণ টিকল না। আব্বু দরজার দিকে তাকিয়ে বললেন, সায়ন, কাল নীলাদের বাসায় যেতে হবে। তোর আঙ্কেল এত করে বলল না, গিয়ে উপায় নেই। আমি যেন কথা হারিয়ে ফেললাম। আব্বু, যেতে হবে মানে? আমি গিয়ে কি করব? কি করবি মানে? তুইও নীলা তো একই বয়সী, মিলেমিশে থাকবি। এভাবে মুখ ভার করে থাকলে ভবিষ্যতে মেয়েরাও তোকে ভয় পাবে। শনিবার সকাল, আব্বু মা সাজগোজে ব্যস্ত, আর আমি হাতে শার্ট ধরে দাঁড়িয়ে আছি, যেন ফাঁসির মঞ্চে যাচ্ছি। তাড়াতাড়ি রেডি হয় সায়ন, দেরি করলে মানায় না। আমি নিঃশ্বাস ফেলে প্রস্তুত হলাম। রিকশায় উঠতেই মনে পড়ল, আজ আবার সেই মেয়েটার মুখোমুখি হতে হবে। রাগী চোখ, তীক্ষ্ণ জবাব, ব্যাগে ধাক্কা, সব মনে পড়ে কেমন অস্বস্তি লাগছিল। আঙ্কেলের বাসায় পৌঁছাতেই দেখি নীলা দরজায় দাঁড়িয়ে আছে। কালকের মতো আজও মেহেদি সবুজ, তবে এবার কামিজ না, ফিরোজা রঙের একটা লম্বা কুর্তি, অদ্ভুত সুন্দর। কিন্তু মুখ দেখে বুঝলাম আজও আমার প্রতি তার রাগ অটুট। আমরা ঢুকতেই নীলা হাত জোর করে বলল,
আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। আমাকে দেখে শুধু ভ্রুকুচকে তাকালো, কিন্তু কিছু বলল না। দাওয়াতের খাওয়া দাওয়া শেষ। খাওয়া শেষে আঙ্কেল বললেন, নীলা, সায়ানকে ছাদের দিকে নিয়ে যাও তো, একটু বাতাস নিক। আমি সঙ্গে সঙ্গে বললাম, থাক আঙ্কেল, আমাকে বাতাস নিতে হবে না। নীলা কথা কেটে উঠে দাঁড়ালো। চলেন, বাতাস না নিলেও আপনাকে ছাদ দেখাই, হয়তো একটু মুড ফ্রেশ হবে। না চাইতেও রাজি হলাম। ছাদের ধারে দাঁড়িয়েই দুজন কিছুক্ষণ চুপ। হালকা বাতাসে নীলার চুল উড়ছিল। ও নিচু গলায় বলল, দেখেন, আমি রাগী মানুষ না, শুধু রেগে গেলে মুখের উপর বলে ফেলি। আমি জানি, সেদিন তো আপনি ভয় পাইয়ে ফেলেছিলেন। আপনার মতো শান্ত গম্ভীর মানুষকে ভয় না দেখালে মজা লাগে না। আমি তাকালাম। প্রথমবার নীলাকে শান্ত স্বাভাবিক একদম মানুষের মতো লাগলো। ওর চোখে কোনো রাগ নেই, শুধু হাসির ঝিলিক। নীলা আমার দিকে তাকিয়ে বলল, জানেন, আজকে আপনি চুপচাপ ছিলেন বলে খারাপ লাগতেছিল। খারাপ লাগছিল মানে? মানে ঝগড়ার মানুষটাই যদি শান্ত হয়ে যায়, মজা কোথায়? ও বুঝেছি, ঝগড়া করলে আপনার ভালো লাগে? নীলা হঠাৎ থেমে গেল। মনে হলো কিছু একটা বলতে চাই, কিন্তু আটকে আছে। তেমন না, মানে আপনাকে না দেখলে বিরক্ত লাগে, আবার দেখলেও রাগ লাগে, একটা অদ্ভুত ব্যাপার। আমি তাকিয়ে রইলাম। ওর চোখে অস্বীকার নেই, কিন্তু স্বীকারও নেই, শুধু ধীরে ধীরে তৈরি হওয়া একটা টান। আমরা দুজনেই এটা অনুভব করলাম। ঠিক তখনই নিচ থেকে আব্বুর ডাক। এই সায়ন, নীলা, নিচে আসো, জরুরি কথা আছে। আমরা ধীরে ধীরে নামতে লাগলাম। মনে হলো নিচে কিছু একটা হতে যাচ্ছে। ড্রয়িং রুমে ঢুকতে দেখি আব্বু আর আঙ্কেল দুজনেই অস্বাভাবিকভাবে সিরিয়াস। নীলার বাবা বলতে লাগলেন, বসো তোমরা। আমরা দুজন পাশাপাশি বসলাম। এতটা কাছে বসার ইতিহাস আমাদের ছিল না। আমরা একটা কথা ভাবছি, আর সেটা তোমাদেরও জানা উচিত। আমার গলা শুকিয়ে গেল। নীলাও অবাক হয়ে তাকালো। আমরা ভাবছিলাম যদি তোমরা একটু নিজেদের ব্যাপারে ভেবে দেখতে। আমরা? মানে কি ব্যাপারে? বিয়ের কথা বলতেছি, আর কি। তাছাড়া এসব আমরা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম, তোমাদের দুজনকে বেশ মানাবে। আমার নিঃশ্বাস আটকালো। নীলার চোয়াল নিচে নেমে গেল, আর দুজনেই একসাথে বললাম, বিয়ে? এরপর চোখাচোখি। আমরা দুজনই চুপ। কেউ না মানছে, কেউ না বলছে, কেউ না হাসছে, কিন্তু দুজনের চোখেই একটা অদ্ভুত চাহনি। ড্রয়িং রুমের বাতাস যেন এক মুহূর্তে জমে গেল। আমরা পাঁচজন বসে আছি, কিন্তু ঘরের নিস্তব্ধতা মনে হচ্ছিল। কারো নিঃশ্বাসও ধ্বনি করছে না। আব্বু আর আঙ্কেল দুজনেই স্বাভাবিক। স্বাভাবিক থাকাটা তাদেরই কাজ, কিন্তু আমার আর নীলার অবস্থা, আমরা দুজনেই মনে হচ্ছিল হঠাৎ কেউ মাথায় ইট ফেলে দিয়েছে। আব্বু হালকা হাসি দিয়ে আবার বললেন, আমরা ভাবছিলাম যদি তোমরা রাজি থাকো তাহলে আমরা বাকি কথা আগাবো। আমি? মানে আমরা? এই মানুষটা কে? আব্বু আমি মানে এভাবে হঠাৎ। হঠাৎ নয়, আমরা ছোটবেলা থেকে ভাবছিলাম। তুমি আর নীলা বয়সে কাছাকাছি, স্বভাবটাও, যদিও স্বভাব একটু বেশি কাছাকাছি ঝগড়ার দিকে। নীলা আমার দিকে তাকিয়ে বলল, আরে, আমি কার সাথে বিয়ে করব সেটা আমি ঠিক করব, আর ওনার সাথে তো নয়ই। এত অভদ্র গম্ভীর বিরক্তিকর মানুষের সাথে কথা বলতে জানে না, তাকে বিয়ে করব? আমি তৎক্ষণাৎ বললাম, আপনিও তো কম নন। এত রাগী, এত চেঁচামেচি, এত বেপরোয়া। এই পৃথিবীতে আরও সহজ ভদ্র মেয়েও আছে। তো করুন গিয়ে, আমাকে কেন? আমি আপনাকে বিয়ে করতেও চাই না। আচ্ছা আচ্ছা, এত তাড়াহুড়ো করে কে বলল এখনই বিয়ে করতে? আমরা কেবল বললাম ভাবতে। হ্যাঁ, ভাবতে দুজনেই একটু সময় নাও, সময় আছে, আমরা চাপ দিচ্ছি না। দাওয়াত শেষে বাসায় ফিরছি। রিকশার হাওয়ায়
মাথা ঠান্ডা হওয়ার উচিত ছিল, কিন্তু মাথা আরও গরম। আব্বু বললেন, নীলা মেয়ে খারাপ না সায়ন, তুই তো অনেক গম্ভীর, ওর মতো কারো দরকার তোর লাইফে। আব্বু পলিটিক্স করবেন না প্লিজ, আমার কোনো ইন্টারেস্ট নাই। রাতে বিছানায় শুয়ে মাথা ঘুরছে। নীলার সাথে বিয়ে অসম্ভব। এই মেয়েকে তো 5 মিনিট সহ্য করা যায় না। কথায় কথায় ঝগড়া করে। এমন মেয়েকে বিয়ে করা মানে দৈনিক আগ্নেয়গিরির পাশে বসে থাকা। ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। একটি নতুন মেসেজ। নীলা মেসেজ দিয়েছে। আমি চোখ গোল করে ফোন হাতে নিলাম। একটা কথা ছিল, কি? আজকে যা হয়েছে আর তাতে আপনি না বলেছেন ভালোই হয়েছে। আমরা দুজন দুজনকেই সহ্য করতে পারি না, বিয়ের কথা ভাবলেই ভয় লাগে। আমি হাত চুলকে ভাবলাম, ঠিকই তো বলেছে। হ্যাঁ, আমিও রাগে ছিলাম। চিন্তা নাই, বিয়ের বিষয়টা হবে না। ঠিক আছে, কিন্তু আপনি কাউকে ভুল বোঝাবেন না। পরিবার যেন ভাবে আমরা স্পষ্টভাবে নারাজ। এটা পরে বুঝলাম মেয়েটা সিরিয়াস। যতটাই রাগী হোক, নিজের ভবিষ্যৎ নিয়ে সুস্থ চিন্তাশীল। চিন্তা নাই, সবাইকে ক্লিয়ার করে দেব। মেসেজ সিন করে রেখে দিল। নীলা অনলাইনে থেকেও আর কিছু লিখল না, আমিও কিছু লিখলাম না। ফোনটা পাশে রাখলাম। এই মেয়ে আমার জন্য না, একদমই না, 100% না। কেটে গেল 1 মাস। এর মধ্যে নীলার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। অবশ্য নীলা মাঝে মাঝে কথা বলতে চাইতো, কিন্তু আমি বলিনি, কারণ একসময় বুঝতে পারি নীলা কিছুটা হলেও বদলেছে, হয়তো পরিবারের চাপে। কিন্তু আমি ওকে কখনোই পছন্দ করিনি। অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় আব্বুর কল। সায়ন, আজ সন্ধ্যায় নীলাদের বাসায় যাব। আমি চিৎকার করে উঠলাম, আবার কেন? আব্বু প্লিজ, আমরা বিয়ে করতে রাজি না, তারপরও কেন? আমি যেতে পারবো না। আমি চিৎকার করে বলার পরও আব্বু ফোনের ওপাশে হতাশ গলায় বললেন, ঠিক আছে না, গেলেও হবে, কিন্তু একটা জিনিস জানতে হবে তোকে। আমি বিরক্ত হয়ে বললাম, আবার কি নতুন ঝামেলা? আব্বু এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর যেটা বললেন সেটা শুনে আমার বুক হুড়মুড় করে নেমে গেল। নীলার আব্বু কল দিছিল, নীলা আগামীকাল রাতে কানাডা চলে যাচ্ছে স্থানীয়ভাবে। আমি যেন কানে বিশ্বাস করতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে গেল। মানে কোথায়? কেন? এত হঠাৎ? জানি না, ওর বাবা আমাকে বলল সবাই মিলে ডিসিশন নিয়েছে, আজ সকালে জানালো, তাই ভাবলাম তোকে জানাই। তুই তো বলছিলি দুজনেই রাজি না। এখন তো আর ভেবে দেখার সুযোগও থাকলো না। যাক, থাক ওসব কথা। আমার বলতে মন চাইল, তাই বললাম। ফোনটা কেটে গেল। আমি চুপ হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। যেন কেউ আমার পরিচিত ঝগড়াটে চোখ রাঙানো মেয়েটাকে হঠাৎ তুলে নিয়ে যাচ্ছে, আর আমি কিছুই বলতে পারছি না। কিন্তু আমি তো ওকে চাই না। তাহলে কেন এই খবরটা শুনে এমন লাগছে? মাইন্ডকে ঝাঁকাতে চাইছিলাম, ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। নীলার মেসেজ। শুনেছি আপনি নাকি আসতে চান না। ঠিকই করেছেন, অযথা দেখা করার দরকার নেই। আমি রাগী হয়ে রিপ্লাই দিতে যাচ্ছিলাম, কিন্তু আঙ্গুল থেমে গেল। তারপর ধীরে লিখলাম, তুমি নাকি চলে যাচ্ছ? মেসেজ দেখা মাত্রই টিক দিল, কিন্তু রিপ্লাই এলো প্রায় 2 মিনিট পর। হ্যাঁ, সব ঠিকঠাক, দোয়া করবেন। আমি বসে রইলাম। মনটা অদ্ভুত হয়ে গেল, হাত মোবাইলের বক্সের মতো ঠান্ডা। হঠাৎই কিছু সিদ্ধান্ত হঠাৎই আসে। বাবা মা চান আমি বিদেশে চলে যাই, ওইখানে মামারা থাকেন, ওনাদের কাছেই থাকবো। আপনাকে আর আমার রাগ সহ্য করতে হবে না। এখন আরামেই রাগ করতে পারলাম না। এই কথাটায় কেমন যেন একটা খালি খালি লাগলো। ঠিক তখনই নীলা আবার লিখল, আমি যেতে চাইনি, কিন্তু পরিবার জোর দিচ্ছে। যাই হোক, এই পর্যন্ত ছিল আমাদের ঝগড়া, ভবিষ্যতে আর দেখা হবে না বোধহয়। সেখানে একটা ছোট্ট ইমোজি। সেটা দেখে মনে হলো
হাসি না, বিদায়। মনে হচ্ছিল কিছু একটা ভেতরে আটকে আছে। আমি হুট করে লিখে ফেললাম, আগামীকাল কি দেখা করা যাবে? কেন? এমনি, ওই যে বললে আর দেখা নাও হতে পারে। ওকে, কাল সকাল 9টা, পুরনো ব্রিজের পাশের পার্কে। শেষবার দেখা হবে। এখানেই থামলাম। নীলার মেসেজের পর পুরো রাতটা আমি ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল ও সত্যিই চলে যাবে। সত্যিই। তার রাগ, তার ঝগড়া, তার চোখের ঝিলিক সব যেন হঠাৎ হারিয়ে যাবে। সকাল 9টার কথা ঠিক ছিল, কিন্তু আমি সকাল 8টার আগেই পার্কে পৌঁছে গেলাম। সময় গড়িয়ে 9টা বেজে গেল। 9টা 20। নীলা আসছে না। ঠিক তখনই ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। ফোন ধরতেই এক নারী কণ্ঠ। আপনি কি সায়ান? জি। আমি নীলার বেস্ট ফ্রেন্ড বলছি, এক জরুরি কথা ছিল। হ্যাঁ, বলুন। নীলা অসুস্থ হয়ে পড়েছে। আমি চমকে উঠে দাঁড়ালাম। কি কি হয়েছে ওর? ক্লান্তি, স্ট্রেস আর গতরাতে নাকি অনেক কান্নাকাটি করেছে। ও। আর একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। নীলা আপনাকে ভালোবাসে। প্রথমে কি হয়েছিল জানি না, তবে বর্তমানে ঠিক তা বুঝতে পেরেছি। সে আপনাকে বলতে গিয়েও পারছে না, আর তাই তার পরিবার তাকে বিদেশে পাঠানোর জন্য চাপ দিচ্ছে। কিন্তু সত্যি বলতে নীলা যেতে চায় না। সে মনকে পাথর করে এই সিদ্ধান্ত নিয়েছে। বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি সহ্য করতে না পেরে আপনাকে বলছি, যদি ওর ভালোবাসাটা বোঝেন। আর হ্যাঁ, আমি যে আপনাকে এসব বলেছি তা ভুলেও বলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি যেন পুরো পৃথিবী থমকে গেল। আমি আর কিছু না ভেবে সোজা রওনা দিলাম নীলার বাসার দিকে। দরজায় পৌঁছাতেই আঙ্কেল আমাকে দেখে অবাক। সায়ন, তুমি এত সকালে? নীলা কেমন আছে? সারা রাত ঘুমাইনি। কানাডা যাওয়ার প্রসঙ্গে খুব চাপ ছিল। আজ সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। আমি কথা বলতে পারছিলাম না। দরজার ভেতর তাকাতেই দেখলাম নীলা বিছানায় চুপচাপ শুয়ে আছে। চোখ দুটো লাল, চাদরটা শক্ত করে জড়িয়ে আছে। মনে হচ্ছিল ঝগড়াটে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। এখন শুধু এক ভাঙাচোরা নীলা। আমি আস্তে করে দরজার সামনে দাঁড়ালাম। নীলা চোখ খুলে আমাকে দেখে অবাক হয়ে উঠল। আপনি? হ্যাঁ, আমি। এই অবস্থায় কিভাবে যাবে তুমি? নীলা থমকে গেল। চোখের কোণে জল চিকচিক করছে। আমি চুপ করে পাশে একটা চেয়ারে বসলাম। যেতে তো হবেই, যেহেতু সব কিছু ঠিকঠাক। তুমি যাওয়ার সিদ্ধান্ত তুমি নাও, কিন্তু যদি কারণটা জোর করে পাঠানো হয় তাহলে আমি চাই না তুমি যাও। নীলা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি মুখ ঘুরিয়ে ফেললাম, কারণ চোখে যা ছিল সেটা বলতে চাইনি। ঠিক তখনই আঙ্কেল রুমে ঢুকলেন। নীলা যাবে না, সিদ্ধান্ত বাতিল করেছি। নীলা অবাক, আমি স্থির। সবাই হাসছে। মেয়ের মনের অবস্থা বুঝেছি। আরও বলল, ও যেতে চায় না, তার উপর ডাক্তারও মানা করেছে। আমরা ওকে আমাদের কাছে রাখব। নীলা এতটাই স্বস্তিতে নিঃশ্বাস ফেলল যে আমি বুঝে গেলাম ওর মন কোথায় আটকে আছে, আর সেটা কানাডা না। রুমের বাইরে বেরোতেই নীলা আমাকে ডাকল। আপনি খুশি? আমি মুখ না ঘুরিয়ে বললাম, হয়তো একটু। আপনার গম্ভীর মুখটার বেশি দিন দেখলে হয়তো আমার রাগ ধীরে ধীরে কমে যাবে। আর আমার রাগ? সেটা তো আমার উপরেই থাকে, তাই না? নীলার কানাডা যাওয়ার কথা বাতিল হওয়ার পর দুই পরিবারের মধ্যেও একটা স্বস্তি ফিরে এলো। আমি নীরব হলেও অদ্ভুত খুশি। নীলা ওর স্বাভাবিক রাগী স্বভাব নিয়ে আবার হাজির। পরের কয়েকদিন আমরা দুজনেই ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করলাম। শুরুতে ছোট ছোট আড্ডা, বাজার থেকে কিছু কিনে নিতে বের হওয়া, ছাদের ধারে একসাথে চা খাওয়া। প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে ছোট ছোট হাসি, চোখের যোগাযোগ, হালকা ঝগড়া, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করছিল। একদিন ছাদের ধারে নীলা চুপচাপ দাঁড়িয়েছিল। আমি কাছে গিয়ে বললাম, কি ভাবছ?
কিছু না, শুধু মনে হচ্ছে এমন সময়ই ভালো লাগে। আপনাকে পাশে পেয়ে মনে হয় শান্তি। আমি অবাক হয়ে তাকালাম। এই প্রথম সে স্বীকার করলো যে আমার সঙ্গে থাকা ভালো লাগছে। আমাদের মধ্যে প্রথমবার ঝগড়া ছাড়া সত্যিকারের সংলাপ। কিছু একটা অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল। দিনগুলো চলে যেতে লাগলো। হঠাৎ এক বিকেলে নীলাব মুচকি হাসি দিয়ে বলল, আপনি জানেন কি, আমি আজ সকাল থেকেই আপনাকে মনে করছিলাম। আপনার সঙ্গে কথা না বলে মন খারাপ হয়ে যেত। বাহ, তাই নাকি? তা এত মিস করার কারণ কি? নীলা লজ্জায় চোখ নামিয়ে নিল। হঠাৎ এক রোমান্টিক মুহূর্ত। আমরা দুজনেই চোখ চেয়ে দেখলাম। মনে হলো সব রাগ, সব ঝগড়া হারিয়ে গেছে, শুধু একে অপরের জন্য ছোট্ট টান। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম, এখন ধীরে ধীরে বিয়ে নিয়ে ভাবার সময় এসেছে। প্রথমে আমি শুধু আব্বুর সঙ্গে আলোচনা করলাম। অবশ্যই আব্বু খুশি, কিন্তু আগের মতো চাপ দিচ্ছেন না। নীলাও তার আব্বুর সঙ্গে কথা বলল। পরবর্তী সপ্তাহে দুই পরিবারের মধ্যে মিটিং হলো। সবাই আলোচনা করলো। শেষমেশ দুই পক্ষই সম্মতি দিল। সবাই খুশি। দেখলেন, আমার সঙ্গে ঝগড়া করেও আপনার ধৈর্য ফুরালো না। এবার ঝগড়া কম হবে আশা করি। আশা না করাই ভালো। তারপর দুই পরিবারের সম্মতি নিয়ে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো, বেশ ধুমধামের সাথে। বাসর রাত। আমি রুমে ঢুকতেই নীলা আমাকে সালাম করলো। আমি তাকে আটকে দিলাম। তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে। বাহ, আপনি তো দেখছি অনেক রোমান্টিক। শুরুই তো করলাম না কিছু, তাতেই বুঝে গেলে। হালকা বাতাসে নীলার চুল উড়ছিল। আমি এক হাত দিয়ে তার চুল সামলে চোখে চোখ রেখে বললাম, তুমি কি জানো এই মুহূর্তের জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিলাম? নীলা লাজুক হেসে মাথা নেড়ে বলল, হুম। আমি ধীরে ধীরে তার হাতে হাত দিলাম। নীলা আমার দিকে একটু এগোলো। আমি আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বললাম, এই মুহূর্তে আমি শুধু তোমার কাছে থাকতে চাই। থাকুন না, আমিও চাই আপনি থাকুন আমার খুব কাছে। আমার চোখ গেল নীলার ঠোঁটের দিকে। তার ঠোঁট কাঁপছে। আমি ধীরে ধীরে আমার ঠোঁট এগোলাম। তারপর তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করে শুধু অনুভব করল। ধীরে ধীরে দুজনের ছোঁয়া গভীর হতে লাগলো। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। প্রথম দিন, আমি চাই না নীলা কোনো কষ্ট ফিল করুক। আমি ধীরে ধীরে তার ঠোঁট ছেড়ে দিলাম। নীলা আমার দিকে তাকালো, যেন এই চোখ দিয়েই মেরে ফেলতে চায় আমাকে। নীলার দুই হাত নিজের হাতে নিয়ে বললাম, আজ থেকে সব ভয়, সব ঝগড়া, সব রাগ, সব কিছু আমাকে দিয়ে দিও, আমি সামলে নেব। নীলা হেসে মাথা তুলে তাকালো। চোখে সেই আগের রাগী ঝিলিক নেই, আছে শুধু ভরসা। সে আমার কাঁধে মাথা রাখতেই আমার বুকের ভেতর থেকে যেন ভারী কিছু নেমে গেল। আমি আলতো করে নীলাকে বুকে টেনে নিলাম। আপনি জানেন, আমি ভাবতাম আপনার কাছে এভাবে বসতে পারবো না কোনো দিন। আমি তো শুরু থেকেই চাইতাম এই জায়গা শুধু তোমার জন্য রেখে দিতে। এত কথা তো আগে কখনো বলেননি। কারণ সুযোগ পাইনি। তুমি তো সবসময় রাগ করে রাখতা। নীলা হাসল। সে হাসি যেন পুরো রুমের বাতাস বদলে দিল। তারপর আস্তে করে আমার হাত চাপল। আজ রাগ করব না, আজ কেবল আপনার হব। আমি নীলার কপালে একটা পরম চুম্বন রাখলাম। ও চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটে মিষ্টি এক হাসি। আর সেই মুহূর্তে মনে হলো সব ঝগড়া, সব ভুল বোঝাবুঝি, সব দূরত্ব আমাদের দুজনকে শুধু এক জায়গায় এনে দাঁড় করানোর জন্যই ছিল। নীলা, আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী না, আমার শান্তি। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, শুধু দুজন মানুষ খুব ধীরে পরস্পরের কাছে আসছে। নীলা আমার বুকের ওপর হাত রাখল। আপনার হৃদস্পন্দন এত জোরে বাজছে কেন? কারণ তুমি কাছে আছো। আমি এতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কারণ তুমি না এলে আমার জীবন ফাঁকা হয়ে যেত। আজ এভাবে আপনাকে পেয়ে মনে হয় সব ঝগড়া, সব রাগ শুধু সময় নষ্ট ছিল।
আমি ওর কপালে নরম করে চুমু রাখলাম। নীলা চোখ বন্ধ করে আমার বুকের আরও কাছে সরে এলো। ঘরের নরম আলো, জানালার ঠান্ডা বাতাস আর আমাদের দুজনের ধীর শ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত এক পরিবেশ তৈরি হয়েছিল। নীলা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি আজ আমাকে যা অনুভব করালেন তা মনে থাকবে সারা জীবন। আমি ওর আঙ্গুলগুলো জড়িয়ে বললাম, নীলা, আজ রাতটা শুধু রোম্যান্স না, এটা আমাদের দুজনের নতুন জীবনের দরজা। নীলা মাথা আমার বুকে রাখল। ধীরে ধীরে তার শ্বাস শান্ত হলো আর আমরা দুজনেই অনুভব করলাম ঝগড়া থেকে শুরু হলেও আমাদের গল্পটা শেষমেশ এভাবেই হওয়ার কথা ছিল। এক গভীর শান্ত ভালোবাসায় ভরা রাতের মধ্যে আমাদের নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু হলো। হয়তো সব ভালোবাসার গল্প একসাথে শেষ হয় না, কিছু গল্প থেকে যায় অসম্পূর্ণ, তবুও হৃদয়ের ভাঁজে চিরকাল বেঁচে থাকে। আজকের এই গল্পটাও হয়তো কারো জীবনের সঙ্গে মিলে যাবে, কারো না বলা অনুভূতিকে ছুঁয়ে যাবে নিঃশব্দে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো নীরবে ছেড়ে দেওয়াও এক ধরনের গভীর ভালোবাসা। যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অনুভূতিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।